শশীদার লকিং ভার নিয়ে থাকবে। লকিং ভার কবিতাটা কি শশীদা প্রায় 7 বছরই। স্যার আমি বললাম কি স্যার আপনি খালি লকিং ভারই পড়াচ্ছেন, শিখা এইরকম বদনামটা দিও না, লকিং ভারের বাইরেও কিন্তু তোমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট করি। এই হচ্ছে শশীদা, পড়াটা অসাধারণ। এইটা মনে পড়েছে গিফট অফ দ্য মেজাইটি, সেই সমস্ত সুন্দর পুরোনো কথাগুলো সব মনে পড়ে। ঠিক আছে, আমি দেখছি তোমাকে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গণর পাথারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরুর পাথারে, প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোরে মত বাসনা ঘুচাই, মলিন মর্ম মোছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাই, আছো অনল অনিলে চিরনা ফণিলে ভূধার সলিল গগনে, আছো বিটুপি লতায় জলদের গায় শশী তারকায় তপনে, আছো অনল অনিলে চিরনা ফণিলে ভূধার সলিল গগনে, আছো বিটুপি লতায় জলদের গায় শশী তারকায় তপনে, আমি নয়নের বসন বাঁধিয়া বসে আধারে মরি কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে, মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোরে মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। বাহ বাহ, সুন্দর, দারুণ দারুণ দারুণ, খুব ভালো। আমরা এবারে যার কাছে আসবো তার আগে একটু কি বলে প্রিলিউড না ইন্টারভিউ কি বলে প্রিলিউড, সেটা আমাদের এখন মিড ডে মিল যে ঘরটায় হয়
এখন তো স্কুলের মধ্যে চলে এসেছে, তখন ওখানে দুটো ঘর ছিল যেখানে 11 এর ক্লাস হতো। তা সেখানে সেই ক্লাসে শশীদাকে পাঠানো হয়েছে, সম্ভবত শশীদার প্রথম দিনের সেকেন্ড ক্লাস, আমি যতদূর মনে করতে পারি, কারণ এটা পরবর্তীকালে বিভিন্ন লোকের কাছ থেকে শুনেছি, আমি মোটামুটি করেছিলাম যে ওটা প্রথম দিনের সেকেন্ড ক্লাস। আমরা যদি মৃণালদাকে বলি বসন্তের মৃদুমন্দ হওয়া, তাহলে শশীদা অবশ্যই বসন্তের বজ্র নির্ভর, এতে কোনো সন্দেহ নেই, মতের অমিল থাকতেই পারে। তা শশীদা ওটা শুরু ওটা ঝড়, ওটা শুরু ওটা ঝড়। তা শশীদা ক্লাসে গিয়েছেন, ওখানে মানে যে ব্যাচটা ছিল প্রীতিময় দাস, বিপ্লব দাস, প্রভাত রায় এবং অজয় চ্যাটার্জি খেলতো লম্বা, এসব স্টলওয়ার্ড, মানে সমস্যা তৈরি করার জন্যই তারা যথেষ্ট, সমস্যা মেটাবার জন্যও তারা যথেষ্ট। তা শশীদা গিয়ে চুলটাকে এরকম করে সেকেন্ড পিরিয়ড ইংরেজি ক্লাস এরকম করে যখন বলতে শুরু করেছেন, তখন কেউ একটা কিছু বলেছে, হয় অজয় চ্যাটার্জি বলেছে অথবা প্রীতিময়দা বলেছে, এদের মধ্যে ঠিক উল্টো পাল্টা, মানে যে বলেছে সে অন্যজন বলছে সিজে। শশীদা ক্লাস শুরু করার আগেই জলদগম্ভীর স্বরে বলল সিজে। একদম ক্লাস ঠান্ডা, কেউ আর কোনো কথা বলে না, ক্লাস হয়ে গেল। প্রীতিময়দা তাদের মধ্যে সবচাইতে বেশি একটু ছিল। তখনকার দিনে ওই বললাম যে একজন যদি বসন্তের বা হাওয়া হয় তাহলে একজন বজ্রনীর ঘোষ, তা ছাত্রদের কাঁধে হাত দিয়ে ক্লাস থেকে বেরোচ্ছে মৃণালদা শুরু করেছিলেন, শশীদা সেটা বর্তমান রেখেছিলেন। শুভেন্দুদা কিন্তু ডিফারেন্সটা মেনটেন করে চলতেন, অমলদা ডিফারেন্সটা মেনটেন করে চলতেন, প্রবীরদা ডিফারেন্সটা মেনটেন করেছেন, কিন্তু ওরা ছাত্রদের কাঁধ দিয়ে চলতেন, এবং ছাত্ররা তার সঙ্গে গল্প করতে করতে ক্লাসরুমে যাবে, টিচার্স রুমে যাবে এবং ফিরে আসবে, এটা অচিন্তনীয় ছিল। যাই হোক, সেটা হেডসেট ছাড়া, ঠিক ঠিক। তা যাই হোক, প্রীতিময়দা এসে জিজ্ঞেস করলেন কি করে জানলেন? শশীদা এসে বললেন আমারও তো ওই বয়স ছিল। প্রভাত দা, তাদের মধ্যে একজন প্রভাত দা এখানে উপস্থিত আছে, প্রভাত দা আসুন। তাদের সিজে সিজে মানে হচ্ছে চেপে যাও, চেপে যাও। এ বাবা, এগুলো তো আমার মেয়েদের একটু শেখাতে হবে। সুশীলার সঙ্গে আমার চেপে যাও, ক্লাস হয়েছে করে খুব যাও। কম, কিন্তু সুশীলার সঙ্গে আড্ডা হয়েছে অনেক বেশি। এত স্নেহপূর্ণ, এটা আমি বাড়ি গেছি, তখন ওই ছোট্ট বাড়িতে থাকতেন, বিছনায় বসে আমরা করেছি, মাসিরাম মুড়ি মিশন খেয়েছি, সেসবে তারপরে যখন আরো বড় হয়ে গেলাম তখনও গেছি, রাত্রে 9টা 10টা পর্যন্ত টালিগঞ্জে রাত্রে চা খাই, আড্ডা দিয়েছি। একটা চা নিয়ে 3টে, একটা চা নিয়ে 2টো, মানে আমরা 3 জন গেছি, একটা চা নিয়ে হলো 3টে জায়গা ভাগ করে দিয়েছি। বাসে করে যখন গেছি, তো সেই স্নেহপ্রবণ আর সুশীদার কাছে অ্যাট্রাকশন, আমার সুশীদার হিউমার এত সুন্দর কথা বলতে পারতেন, কথার এত মোচড় ছিল। বাসে গেছি, তখন বৃষ্টি পড়ছে, এক ভদ্রলোক ছাতা নিয়ে আছেন, তো ছাতাটা সুশীদার ভাই পোছা মেরেছে। সুশীদা বললেন দাদা অস্ত্রটা নামাই রাখুন। অস্ত্র কথা দেখছি, কাষ্ঠদণ্ডে যদি লৌহ দণ্ড থাকে তাকে অস্ত্র পায়। মানে আমি ভাবলাম যে এবার তো ঝগড়া হয়ে যাবে, কিন্তু কথা বলার স্টাইল ওনার উপর বলার কোনো এইটা। দ্বিতীয় কথা হচ্ছে যে এতই স্নেহপ্রবণ, আমাদের একটা অ্যাট্রাকশন ছিল। আমি তো পড়িনি, আমি তো পড়বার জন্য যাইনি, কিন্তু আমার যেতে হতো। কেন যেতে হতো? আজকে এই যে জীবন বহমান, আমরা যে চলতে আরম্ভ করেছি, কেন আসি, কেন যাই, কতদিন থাকি, কি কি নিয়ে থাকি, এসব কিন্তু কোনো অর্থ খুঁজে পাই না। কিন্তু আমার সেদিনের নতুন যে স্মৃতি, মধুময় পৃথিবী, এটা কিন্তু অনুভব করেছে শশীর চোখে। এত দুঃখ কষ্টের মধ্যে, ওইটুকু ঘরের মধ্যে ওই ঘন্টা খানি আমাকে সুশীদার সঙ্গে কাটাতে হতো একটা অন্য ব্যাপার। সেটা হচ্ছে সুশীদা এখান থেকে বেরোতেন,
অনেক সময় অনেক ছাত্রীর বাড়িতে কোনো টিউশন থাকতো কিংবা কোনো ছাত্র আমাকে সঙ্গে নিয়ে বসতো, আমি হয়তো আপনি পড়াতে ঢুকছেন নতুন না, আমাকে কেন ডাকছে, না তুই বস না এখানে। আমি তো স্বাভাবিকভাবে মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তার বাড়িতে আমাকে নিয়ে চলে গেলেন, বলে চেয়ারটা তুই বস। আমি আবার একটুখানি দূরে গিয়ে পাশের ঘরে তুললাম, উনি পড়াতে বসলাম। তার বাড়িতে লোকজন আছে, আমি কিন্তু বাইরে বসে আছি, আমি কাউকেই ছিলাম। যখন পড়ানো শেষ হলো আমাকে নিয়ে আবার আমরা 14 নম্বর মানে আমার বাড়ি যেহেতু বেহালা, 14 নম্বর বাস স্ট্যান্ডের কাছে নামলাম। বেহালা নেবে হয়তো সামান্য কোনো দিন কিছু খেয়েছি, নাও খেয়েছি। চৌধুরীকে যতক্ষণ পর্যন্ত বাস আসছে পাচ্ছি না, এরকম বহু দিন 8টা সাড়ে 8টা পর্যন্ত ওই যে ওখানে বসে থাকেন, হেঁটে হেঁটে যাও, পল্লীমঙ্গল পর্যন্ত হেঁটে চলে গেল, হেঁটে গিয়ে একটা ছোট্ট টিউশন করি, আমাকে বসে গেল। আবার ওখান থেকে দেখছি একটা বাসে এই জিনিসটা চলছিল। কিন্তু শশীদার লাঠিটা আমি হারিয়ে গেলাম। এই বলবো যে শশীদা এখান থেকে চলে যাওয়ার পর পরবর্তীকালে একদিন হঠাৎ বিপ্লব দাস আমাকে বললো শশীদার সঙ্গে দেখা করতে চাই, গাড়ি নিয়ে আসলাম, বিপ্লবকে তুলে শশীদার কি আনন্দ আমাকে দেখে, অকল্পনীয়। গেল গল্প, বুড়ি আজ খেয়ে যাবে না, ও কিছু আছে, তোমার কি আছে, মানে কথা বলার স্টাইলটা একটা মানে আমি বলবো যে নায়কোচিত ব্যাপার। প্রত্যেকটা স্টেপ, কথাবার্তা, হাঁটা, স্টাইল, এটাকে আমার এত অ্যাট্রাক্ট করেছে। যেমন সেদিনও তখনও ছিল, তারপরেও আমি ব্যাপার পেয়েছি। কিন্তু আমি জড়িয়ে যাচ্ছি, আমি দেখলাম শশীদা হচ্ছে এমন একজন, আমার বিভিন্ন কাজের মধ্যে আমার এমন ব্যস্ত থাকতে হয়, আমি যেতে পারি না, কিন্তু ওনার অ্যাট্রাকশান ফোন করতেন। শেষ পর্যন্ত আমি হয়তো পালিয়ে গেছি, আমি শশীদার কাছ থেকে পালিয়ে এসেছি। আমি কিছু সুস্থ থাকার জন্য কিছু বৈরাগী বললেন, যখন দেখলেন এলাকাতে ওষুধপত্র খাবো না, আমি বললাম এগুলো খেয়ে আমি ভালো আছি, আমার এরকম হাঁপানি আছে, আমার হাঁপানি এসে এসছে, আপনি এগুলো খান। সিগারেটও ছাড়বেন, কিছুতেই সিগারেট ছাড়বেন না। আমি বললাম যে অবস্থা সিগারেট খান না, আমরা সবাই ছেড়ে দিয়েছি। শশীদার সঙ্গে পর এমন একটা সম্পর্ক হয়েছিল, সিগারেট শশীদা কিন্তু আমাকে জোর করেই সামনে খাইয়েছে। কোনো মানে ছিল ডিস্টেন্স ছিল, সেই শিশুদের চলে গেছে। আমি যেখানে পালিয়ে এসেছি, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার অনুভবটা কমপ্লিট। সুশীতে চলে যাওয়ার পর আমি আমার অনেক ছোটবেলায় স্টাফের কাছে অফিসের সুশীতার সঙ্গে বলেছি, আমাকে বললো যে স্যার আপনার মাস্টার চলে গেছে, 2 দিন আগে আপনাকে বক্তব্য দেখেছি। আমি ফোন করলাম আমি তো ভেবেছি 11 দিন, কিন্তু আমার কোনো হিসেব ছিল না, এই জন্যে যে কন্যা হলে সেইটা করার নেই, সময় বেলা হয়ে গেছে। তো আমার নাম থ্যাংক ইউ টুকুন। বাড়ি থেকে আমি চাইছি তার আগে প্রাক্তন ছাত্র নয়, কিন্তু পরবর্তীকালে ছাত্রের মতো ফেসবুক ফ্রেন্ডস, হ্যাঁ আজিজ, নমস্কার। শুনছিলাম সবার কথা, মনে মনে ভাবছিলাম 70-এর দশকে সেই দিনটা আমাদের পাড়ায় একজন আসতে, আমাদের পাড়ায় সেই দিনটায় টমাস স্যার বলে একজন আসতে। তা আমি শশীজিকে কোনোখানেই দেখিনি, আমার ছাত্রও ছিলাম না, কিন্তু শেষ বয়সে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রাক্তনতে যোগাযোগ হয়েছিল। এখন যখন দেখছি যে টমাস স্যারের সঙ্গে কোনো পার্থক্য নেই, শুধু উনি 6 ফুট
আর টমাসের চাকরি। যাই হোক, বসে বসে ভাবছি যে একটা মজার কথা বলি। এত কিছু শোনার পর উপলব্ধিটা সাচ্চা হলো যে কিশমিশ যদি এত এরকম হয় তাহলে আঙুরটা কেমন ছিল। সত্যি সেটা বাস্তবিক, সবার কথার মধ্যে ফুটে উঠেছে তার স্টাইল, তার চলা, অঙ্গভঙ্গি ইত্যাদি। তার উপরে যখন ফেসবুকে যোগাযোগ হয় তার কথা শুনে শুনে ছাত্র নয় কিন্তু মাস্টার মশাইয়ের প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়েছিল একটা, ওনার উপরে জীবনের উপরে পুরো একটা জিনিসটা 2-3 বছর আগে লিখেছিলাম, যদিও অপক্ষ লেখা, তবে একটু পড়ে শোনাই। শশীদা, আজি হতে অর্ধ-শতবর্ষ আগে ডিএইচ পিচ রাস্তার ধারে সীমানাবিহীন খোলা এক বড় প্লটের জমির উপরে ওঠে 3A বাস স্ট্যান্ড, বাসের টার্মিনাল রোডে, কলকাতার দক্ষিণ পাড়ে। শিয়ালদাগামী 3A বাসগুলো ঢুকতো বেরোতো আসা যাওয়া করে সেই স্মৃতি বিজড়িত প্লটের উপরে, তখন নির্জন জায়গাটি ঘিরে। সময়টা 11টা বেজে, এখন বোধহয় ঘড়ির কাঁটাটা ওপারে। সে আসে প্রতিনিয়ত 3A বাসে করে, নামে বাস স্ট্যান্ডের ওধারে। হবে বোধহয় 6 ফুট লম্বা কিংবা তার বেশি, গতরে অথবা পুরোপুরি 6 মেরে কেটে ধরে নে। আগা পস্তালা ছিমছাম বহরে, নধরে রোগা পাতলা চেহারা রেখেছে ধরে। ঘন ঢেউ খেলানো কালো কুচকুচে কুন্তল মাথায় বেশ করে ধরে, সামনে থেকে পিছনে নিপাটে থরে থরে আছড়ানো চুলে ব্যাগ ব্রাশ করে। পশ্চিম দিগন্তের পথ ধরে যায় হেঁটে হেঁটে উদ্গ্রীবে চলে ফিরে, সমান্তরালে দক্ষিণে বাস স্ট্যান্ডের ঠিক গায়ে পড়া এক পথ ধরে। ওই সেই রাস্তাটা সরে যেটা পথচারীর প্রবেশ পথে যেতে পড়ে। তারপর ভাঙা পুকুরের পাশে মেঠো রাস্তা গুটি গুটি পায়ে পার করে, পুরাতন বিশাল তেঁতুল গাছের ছায় বয়া বাঁকা পথ সরে সরে আসে শেষে ঘেরাহীন পথচারীর প্রবেশদ্বারে 11টা পার করে। শিক্ষার্থীদের শিক্ষার তরে বাঁহাতে চাপা একটা বই পাঁজরে শরীরের উপরে, কহে সাবে ফিসফাস করে উচ্ছ্বাস করে, এসপিএম স্কুলে এসেছে রে। আবার বলে কেউ ব্যঙ্গ করে, সিপিএম আসলো ওই সবে দেখ রে। কেউ কেউ লক্ষীন ভার বলে সরে ইচ্ছা করে তারে পিছনে মজা করে। তবুও ছাত্র ছাত্রীরা শ্রদ্ধা ভরে অপেক্ষায় মরে, আগ্রহ ভরে ক্লাস ঘরে। যতক্ষণ পড়ান গল্প পাঠ করে বিহল চোখে ওরে অশ্রুধারা বয়ে অজরে। হাজিরা লক্ষ্যকারী অভিযোগ করে তারে দেরিতে আসার তরে। শশীদা, আপনি আজ এলে সময়ে হাজিরা দিতে না পেরে, বলে সে কথা বারে বারে শুনিয়ে তারে। বোধহয় একটু বেশি মজা করে সুন্দর হাসি মুখ করে সে উত্তর দিলে জবাবে, একই সুরে হাজিরা বাবুরে। তবে লেখো তবে মোর নামের পারে লেট শশী মুখার্জি, এভাবে উল্লেখ করে। যথারীতি ক্লাস ঘরে যেন স্বপ্নে ভরা মেঘেরা নয়নে সরে চারিধারে সেই গিফট অফ দি মেজাই ও হেনরির ত্যাগের গল্পটা তুলে ধরে। কে অমন করে পড়ে গলা উঁচু করে নির্ঝরে, নির্বাক সকলে শব্দহীন ক্লাস ঘরে। নিস্তব্ধতা বয়ে সরে বেঞ্চের পরে, বেঞ্চে সরে নীরবে নয়ন জলে মাথা নত করে। শুনে গল্পটারে ভালো করে মনোযোগ সহকারে বন্ধুরা বলতো কদরে, অবাক মুগ্ধ করে ভুল শেখো যদি কখনো তর্ক করে, ধরো না সে যুক্তি করে। পড়াবার সুন্দর ধারাবাহিকতারে দিও না মোর বেঘরে গতিহারা করে। এমনই ছিল তার পড়ানো যত্ন করে, মোহিত হতো সকলে শিক্ষার বিপরীত। সেই 3A বাস স্ট্যান্ডের পারে মনে পড়ে অস্থায়ী চায়ের সে দোকান ঘরে, টিফিনের সময় জড়ো হতো সকলে ভিড়ে।
বেরোনোর যাওয়া আড্ডার তরে, কখনো কখনো একলা বুঝি, কেউ কেউ দূরে থাকতো বসে কানটি খাড়া করে। আর সেই মজার টিপ্পনি শনিবারে প্রায় দিন দুপুরে বাস স্ট্যান্ডের রাস্তার ধারে হায় খসে পড়া তারার মতো সেদিনগুলি চলে গেছে। পেছনে দূরে সময় সরে ফেলে দিয়ে মরে বহু বছর পারাপারে, বয়সের ভারে আজ ঘরেতে আবদ্ধ করে হারাইছে জীবনের সেই সুন্দরতা। সকলই চরাচরে স্মৃতিকলাপে সরে সরে রয়েছে যে শুধু মনের ক্যানভাস বলে সেই দিনগুলো ঝাপসা হয়ে জেল ধারে। একদম সত্যি, ছাত্র হিসাবে আমরা একই কথা অনুভব করতাম। এই লেখনীর মধ্যে যা পাওয়া গেল তার নির্যাস ছাত্র হিসাবে আমি নিজেও একইভাবে উপলব্ধি করছি, একই কথা। মনে পড়ে যে ঢোকাটা ঢোকাটাই যেমন একটা সময় ছিল, ছেলে আফগানে বিদেশ স্টেজে ঢুকছে, এটা একটা বিরাট ব্যাপার ছিল। স্কুলে ঢুকছিল সেটা এবং সত্যি সত্যি সুশীতা ওই যে এক্ষুনি আজিজ বলল, সুশীতা হেডমাস্টার সঙ্গে কথাটা বলছে যে রোজ রোজ স্যার আমাকে লেট না বলে আমার নামে আগে হাসি মুখে নিয়েছেন এবং শিক্ষকদের কথাটা শুনেছি। সুশীতা আমাদের শিক্ষক ছিলেন, তার থেকে বেশি তার বন্ধু ছিলেন, অন্তত আমাদের ব্যাচটা। আমরা একটু সিনেমা টিনেমা দেখতাম স্কুল পালিয়ে, অনেক মাস্টারমশাইয়ের কাছ থেকে পয়সা টয়সা নিতাম, নিয়ে গিয়ে সিনেমা দেখতাম। কিন্তু সুশীতাই একমাত্র শিক্ষক যিনি আমাদেরকে নিয়ে সিনেমা দেখিয়েছিলেন সপ্তমী সিনেমা, 3-4 জন ছাত্রছাত্রীকে নিয়ে। মানে কোনো মাস্টারমশাই ছাত্রকে কাঁধে হাত দিয়ে নিয়ে গিয়ে সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখাচ্ছে। এখানে একটা কথা এটা বলবি তুই তো। সুশীতা না, এটা দেখিয়েছিল শুভেন্দু দাস, সুশীতাকে পাঠিয়েছিল আমাদেরকে দিয়ে, দেখিয়েছিলেন শুভেন্দু দাস। আমরা কোনোদিন সিনেমা দেখতে যাইনি, সিনেমা দেখিনি, হলে গিয়ে শুভেন্দু দাস সঙ্গে সেটা গল্প হয়েছিল। শুভেন্দু দাস, তোদের আমি একটা ভালো সিনেমা দেখাবো, শশী তুই ওদেরকে নিয়ে যাবি, এটা শুভেন্দু দাস। এবং পরে শুভেন্দু দাও গিয়েছিলেন। আমাদের কাছে চা খাওয়াটাও একটা অপরাধ আর কি, সেই ব্যাপারটা মধ্যে ছিল এবং শরীদার ছিলেন অনেকবার শরীদার বাড়িতে, এবং আমার জীবনের প্রথম ডায়েরি আমি শরীদার কাছে। তুই তো মাঝে মধ্যে লিখিস, ঠিকই ডায়েরিটা নিয়ে যা, আমি আজকে যাই হোক শরীদার দিয়েছিলেন। ব্যক্তিগতভাবে কি বলবো, যে স্নেহটা পেয়েছি সেটা কেউ পেয়েছি কিনা জানি না, আমরা পাওয়ার অন্য কোনো কারণও থাকতে পারে। যেহেতু এই বাড়ির সাথে আমরা ভীষণভাবে যুক্ত ছিলাম, এই বাড়ির প্রতিটি সম্পর্কের সাথে আমরা যুক্ত ছিলাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো সম্পর্কে জড়াইনি, তবুও আমি সেই ভালোবাসা পেয়ে গেছি। স্নেহের আধার বলা যায়, সবার জন্য স্নেহ ছোট জায়গা। এক মিনিট, আমি যে বাংলা ওই কবির শশীদার কবিতাটা পড়লাম আর কি, ওটা তোমাকেই লিখেছিল সেদিন হোয়াটসঅ্যাপে, তোমার নামই লেখা ছিল। বইটি আসলে শশীদার সাথে সম্পর্কটা আরো খুব নিবিড় হওয়ার আমার অন্তত কারণটা আমি জানি তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো, তুমি অনেক দিনের সাক্ষী। মানে ভালোবাসার কারণেই শশীদা আমাকে ভালোবাসে।
এবং পরিধিকে আমিও ব্যক্তিগতভাবে ভীষণভাবে শ্রদ্ধা করতাম, ইয়ে করতাম। পরিধি চলে যাওয়ার পরে আমার লিখতে তেমন পারি না, যে খুব দুঃখে আমি একটা কবিতা লিখে বেরোলাম, সেটা গ্রুপে দিয়েছিলাম, সেটাই আমি শুদ্ধ ইংরেজিতে অনুবাদ করেছিলাম। সেই থেকেই বোধহয় শুরু হয়েছিল এই হোয়াটসঅ্যাপে লেখা টেখার ব্যাপারটা। মানে ওদের কম্বিনেশনটা ছিল রয়্যাল কম্বিনেশন, চলে যেতে মানে বৌদি চলে যেতে না ও নিজেকে একবারে আমি উইদাউট ইউ সুবিধার সাথে সম্পর্ক কাছাকাছি ছিল। আপনার ওটা শোনা হলো না, খুব ইচ্ছে ছিল। আমাদের লেখালেখি হবে, এত কাছাকাছি একটা সম্পর্ক ছিল। উনি যখন স্কুল থেকে ছুটি নিয়ে এমএ পরীক্ষা দিতে গেলেন, তখন আমরা প্রায় ওনাকে আছি, কারণ বেশি দিন না থেকে এবং গেলেই আমাদের জন্য মিষ্টি বরাদ্দ ছিল, আর আমরা তখন বেকার ছিলাম, মিষ্টি মিষ্টি পেলে ভালোই লাগতো। এইসব সবচেয়ে বড় জিনিস যেটা আমরা সাধারণত চেষ্টা করি, একটু বিখ্যাত মানুষদের সাথে যোগাযোগ রাখতে, সম্পর্ক রাখতে, তাদের সাথে কিছু সুযোগ সুবিধা যদি পাওয়া যায়, সেটা সেই ব্যাপারে মানে অনেক বিখ্যাত বিখ্যাত মানুষের সাথে তার পরিচয় ছিল। কিন্তু সাধারণত আমাদের যেসব বিখ্যাত মানুষদের সাথে আমরা পরিচয় যদি আমাদের থাকে, আমরা সাধারণত চেষ্টা করি সেটা লুকিয়ে রাখতে, আরও দুই একজনের সাথে যদি যোগাযোগ হয় সেটা ভালো, কিন্তু আমার যার সাথে যোগাযোগ আছে কেউ যাতে যোগাযোগ না হয়, কেউ যাতে না জানতে পারে, সেটা আমরা চেষ্টা করি। সুবিধা ছিল তার মনে আছে, কোথায় তুইও গেছিলি, সুশীতা আমাদেরকে অমিতাভ চৌধুরীর বাড়িতে নিয়ে গেছিলেন, সুশীতা আমাদেরকে হরিশঙ্কর বাড়িতে নিয়ে গেছিলেন। তাদের বাড়িতে সম্পর্ক এত ভালো ছিল, দুর্গাপূজার পরে অমিতাভ চৌধুরীর বাড়িতে গেছেন, গিয়ে বৌদির কাছে গিয়ে মানে অমিতাভ চৌধুরীর স্ত্রীর কাছে গিয়ে মিষ্টি আদায় করে সেই ইয়ে করে নিয়ে এসে খাওয়াচ্ছেন, এবং আরও নানা রকম গল্প গুজব হয়েছে। তো উনি যেই সব ব্যাপারগুলো নিজে যতটুকু যা পেতেন সেটা অন্যের মধ্যে শেয়ার করে দিতে উনি ভালো। আমরা একটা বই বার করবো, স্মরণিকা, সেইটা কিভাবে আমরা করতে পারি সেটা আপনাদের জানাবো। আপনারা দয়া করে আপনাদের যা অভিব্যক্তি সেগুলো যদি আপনারা লিখে পাঠিয়ে দেন, আমরা হোয়াটসঅ্যাপে পাঠাবো, হোয়াটসঅ্যাপে লিখে দিতে পারেন বা অন্য কোনোভাবে পাঠিয়ে দিতে পারেন, শুভেন্দুদার বাড়িতে পাঠিয়ে দিলেই হবে। আমরা মনে হচ্ছে যে আজকে যারা উপস্থিত তাদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া, তাদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে চলাচলটা ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আরেকটা কথা, সেটা হচ্ছে যে 25 তারিখ, আরেকটা কথা, সেটা এইরকমই একটা অনুষ্ঠান আমরা 25 তারিখে করবো, 25শে এপ্রিল। এই প্রবীর দা, আমাদের প্রবীর রঞ্জন বসুর 5 বছর পূর্তি হবে, চলে যাওয়ার 5 বছর পূর্তি হবে, সেদিন আমরা এখানে আসবো। এখানে এখনই আমরা জানিয়ে দিচ্ছি, তবু হ্যাঁ আমি ওই হোয়াটসঅ্যাপে সবাইকে জানিয়ে দেবো আর কি, সেটা একটু বলবো। একটু ভাবনির কাছ থেকে শুনছি, প্লিজ। আমার খুব একটা বেশি কিছু বলার নেই, কিন্তু মেজো মামার সব ব্যাপারে যে জানার বিষয়টা ছিল। এখন যেহেতু টেকনোলজির যুগ, তো খুব ইচ্ছা ছিল যে ল্যাপটপে যেন আমি খুব ভালো করে টাইপ করতে পারি, বাট চোখের প্রবলেম ছিল, শরীরও সেরকম দিত না, আর শেষে খুব একটা বই লেখার ইচ্ছা ছিল, তো সেইটা তো পূরণ হয়নি। এবার আমি মাকে বোঝাই, বা আমার যেটা মনে হয় যে আমরা সবাই যদি প্রার্থনা করি যে উনি পরজন্ম বলে যদি কিছু থাকে, সেখানে ওনার এই যে অপূর্ণ যে জিনিসগুলো যেগুলো উনি পারেননি, উনি চাইতেন আরো পড়াশোনা, এখনো বলতেন যে কত বই পড়া হয়নি, কত জায়গা লেখা হয়নি, কত কিছু জানা হলো না, আর আসলে বয়সও নেই, সেটাও বলতেন। তো সেইগুলো যাতে ওনার পূর্ণ হয়, আমি সেইটাই চাই, আর আমি কিছু চাই। সুশীলাজির ভাগ্যের কথা বলতেন আপনি, হয়তো বললেন আপনারা সবাই সব দিক থেকে বললেন, আর আমার দিক থেকে যেটা বলার, সেটা সুশীলা যেমন আমার টিচার ছিলেন, তেমনি তো আমার জামাইবাবু ছিলেন। আমার দিদি যত না ওর সাথে বিভিন্ন জায়গায় গেছে, আমাকে নিয়ে কিন্তু বেশিরভাগ উনি গেছেন। আর যখনই কোথাও বিশেষ জায়গায় যাওয়ার ব্যাপার থাকতো, আমাকে স্কুল থেকে ফোন করে দিত
তুই এসে না এক্সাইট ভরে দাঁড়াস তো, আমার আজকে ওই জায়গায় যাওয়া আছে, তুই যাবি আমার সাথে, তোর সময় হবে? তো যেদিন সময় হতো সেদিন বলতাম ঠিক আছে যাবো, বা কোনোদিন যদি বলতাম যে না যাবো না, সেদিন বলে এই জন্যই তো তোরা ঠাকুর ঠাকুরের জোকায় থাকিস, ভালো জিনিস তো তোদের সহ্য হয় না। তো তখন আমি কি করবো, বাবা বাড়ি করেছে, এখানে তো থাকতেই হবে। মানে এই রিলেশনটা, মানে শালি জামাইবাবুর যে সম্পর্কটা, সেই সম্পর্কটা এই পর্যায়ে ছিল। তারপরে তো এক এক সময় ওনার যে বন্ধু বান্ধব সার্কেল ছিলেন তাদের অনেকের সময় যেমন চিরু বলল যে অমিতাভ চৌধুরী, বরুণ সেন, তারপরে মৃণাল সেনের যে দাদা ছিলেন পবিত্র সেন, ওনার বাড়িতেও গেছি। হ্যাঁ, মনোজিৎ তো সেদিন এলেন। পবিত্র সেনের বাড়িতে গিয়ে বললো যে আপনি তো এক বৌদিকে দেখেছেন, এই আর এক বৌদিকে দেখে রাখুন, রাস্তাঘাটে দেখা হলে কিন্তু আপনি একে ভুল করবেন না। তখন উনি হঠাৎ তাকি বললো কি ব্যাপার, তুই কি আবার বিয়ে করেছিস? বলে বিয়ে না, এটা আর কি রেখেছি সঙ্গে। মানে আমার সাথে এই সম্পর্কটা ওনার ছিল, এইভাবেই গিয়েছিলাম। তবে পরবর্তীকালে শেষের দিকে আমার দিদি চলে যাওয়ার পর উনি অনেক মানে অসুস্থ ছিলেন, নিজেও অসুস্থ ছিলেন, কিন্তু আমরাও অসুস্থ হয়ে পড়েছিলাম। অনেকবার চেষ্টা করেছি আমি এবং আমার বৌদি এখানে আনার জন্য, যে একা আছেন, আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকলে আপনার ভালো লাগবে। এবং এও বলেছি এখানে আপনার অনেক ছাত্রছাত্রী আছে, তারপরে আমাদের বাড়িতে সবসময় কেউ না কেউ আসে, আপনি যে আড্ডা মারতে ভালোবাসতেন সেটা আমাদের, আপনি তো জানেন আমার বাপের বাড়ি কীরকম, এবং আমার দাদা বাবা যে জিনিসটা এই বাড়িতে রেখে গেছিল, আমার ভাইপোরাও এখনো সেই জিনিসটা রেখে চলেছে। সুতরাং আপনি আমাদের ওই বাড়িতে এখনো লোকজন প্রচুর আসে এবং বৌদি সেই যোগাযোগগুলো রেখে চলেছে। আপনি আসলে আপনার ভালোই লাগবে, আপনি আসুন এবং থাকুন। কিন্তু উনি লাস্টের দিকে আসতে চাইলেন ওই ঘরটা ছেড়ে। হ্যাঁ, আর ওর সবসময় একটা কথা ছিল, তোর দিদি এখানে চলে গেছে। আমাকে একদিন ফোন করে বলছে, দিদি মৃত্যুর পর তোর দিদি তো স্বার্থপর, তোকে আমাকে আগে পাঠিয়ে নিজে পরে যাবে না, তোর দিদি আগে চলে গেল আমাকে ফেলে রেখে, আমার আর থাকতে ইচ্ছে করছে না, জানিস তো আমি চলে যাবো। তাহলে আপনি তো আমার দিদির থেকেও বেশি স্বার্থপর, আপনি মেয়েটার কথা ভাবছেন না, আপনারা যদি দুজনেই চলে যান তাহলে ও কোথায় থাকবে? বলে তোরা তো আছিস, কুকু আছে, কেয়া আছে, তুই আছিস, ওকে দেখবি। মানে শেষের দিকে নিজের জীবন সম্পর্কে একটা ব্রিটিশনা যেন এসে গেছিল যে আমি কখন চলে যাবো, যেন চলে যেতে পারবে। আমি চলে যাওয়ার পর 3 বছর ইদানিং বলতে একটু বাঁচতে চাই, মানে খুব রিসেন্ট এই কথা। গত 6-7 মাস ধরে খুব যে আমি তোমাদের ওখানে যাবো, আমি তারপর বৌদির কাছে বলেও ছিল, হ্যাঁ তোমাদের ওখানে যাবো, তোমার ওখানে থাকবো, আর বৌদির ওখানে আমার এখানে ঘুরে বেড়া, কাজের লোকের সমস্যা হবে, বলেছে যে প্রদীপও বলেছে, মুকুও বলছে ঠিক আছে তোদের ওখানে যাবো, গিয়ে মুকুর ওখানে থাকবো কদিন, তোদের এখানে থাকবো কদিন। লাস্ট এই কথা আমাদের সাথে হয়েছে, চলে গেল। যে সময় এই টাইমটা বাঁচতে চাইলো সেই সময়টাই চলে গেল। আর এই মেজবুদি চলে যাওয়ার পর এটা ঠিকই, মানে মেজবুদি অনেক অবদান আছে, তো স্বাভাবিক এটা। আর ওরই পরিপূরক যেন মেজবুদি দিয়েছিল। আমরা তো মাতৃস্নেহ মেজবুদি থেকে পেয়েছি, আমাদের মা কবে চলে গেছে, ওর থেকে পিতৃস্নেহ পেয়েছি। ঠিক আছে, সুশীদার স্টাইলটা, যে স্টাইলে উনি চলাফেরা করতেন, যে স্টাইলে উনি চুলটা স্টাইলে হাত দিয়ে সেভ করতেন, বা ওনার যে সিগারেট ধরানোর এবং খাওয়ার যে একটা আভিজাত্য, এই আভিজাত্য আমার মনে হয় আমার সেকেন্ড দেখা, একমাত্র বোধহয় উত্তম কুমারের পরেই বোধহয় উনি ছিলেন। এইটুকুই আমার বলার। এবং দূর থেকে যদি হেঁটে আসে 100 জনের মধ্যে, সুশীদাকে আলাদা করে দেখতেই হবে। ওই যে হাঁটার স্টাইল, চলার স্টাইল, বসার স্টাইল, এটা তো অভাবনীয়। এটা আজ পর্যন্ত কাউকে আর দেখলাম না যে ওই রকম হাঁটা, আমার দেখার এইটুকুই বলার। থ্যাংক ইউ।